আমরা এখন যেটা বলতে যাচ্ছি যে পেপটিক আলসার ডিজিজ রিলেটেড আমরা আমাদের কি কি সার্জারি করা লাগতে পারে। পেপটিক আলসার রিলেটেড ইউজুয়ালি সার্জিক্যাল ট্রিটমেন্ট এখন হয় না। পেপটিক আলসার রিলেটেড সার্জারি এখন হয় না, কেন হয় না? এখন এটা কমন না, হয় না বলতেছি না, কমন না, কারণ আমরা এখন পিপিআই ডেভেলপ করে ফেলছি। কারণ এখন আমরা ট্রিপল থেরাপি ডেভেলপ করে ফেলছি। তাহলে পেপটিক আলসার ডিজিজ থেকে যদি সার্জারি করতেই হয়, এক নাম্বার কথা হলো রিফ্র্যাক্টরি কেস। এক নাম্বার রিফ্র্যাক্টরি না, অ্যাকচুয়ালি 2 নাম্বার হবে রিফ্র্যাক্টরি কেস, কিছুতেই ট্রিটমেন্ট হচ্ছে না। 2 নাম্বার কথা হলো কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে। কমপ্লিকেশন কেমন ডেভেলপ করছে সেটার উপরে ডিপেন্ড করবে সার্জারি কোনটা হবে। কমপ্লিকেশনের উপর ডিপেন্ড করে সার্জারি কোনটা হবে। যেমন কমপ্লিকেশন যদি পারফোরেশন হয় তাহলে এক ধরনের, পারফোরেশনটাকে রিপেয়ার করে দিবেন। কমপ্লিকেশন যদি হয় ব্লিডিং, ব্লিডিং হলে আমরা এটা এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট দিতে পারবো। এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট ফেলিউর হলে আমরা প্রথমে আমরা ফলো আপে রাখবো, ঠিক আছে, তারপরে এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট দিব। কমপ্লিকেশন যদি হয় কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট লাইক গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অথবা যদি হয় এটা রিফ্লেক্টরি কেস, এই দুইটা কন্ডিশনে আমরা পেশেন্টকে যেটা করব সেটা হলো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি তাহলে কোন জায়গার উপরের অংশ কেটে ফেলে দিবেন নাকি নিচের অংশ কেটে ফেলে দিব? এটাকে আমরা বলবো এন্ট্রাল গ্যাস্ট্রেক্টমি, এন্ট্রাম কেটে দিব। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি আমরা পেপটিক আলসারের জন্য করতে পারি, গ্যাস্ট্রিক কার্সিনোমা ডেভেলপ হলেও করতে পারি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলেও করতে পারি। এন্ট্রাল গ্যাস্ট্রেক্টমি করলে অথবা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলে পেপটিক আলসার ডিজিজে কি করে সে হেল্প করবে? এন্ট্রাম কেটে ফেলে দেওয়া মানে হলো তার গ্যাস্ট্রিন কমে যাবে। এন্ট্রাম থেকে গ্যাস্ট্রিন আসে না, তাহলে এন্ট্রাম যদি কেটে দেই তাহলে তার গ্যাস্ট্রিন কমে যাবে। তার গ্যাস্ট্রিন যদি কমে যায় তাহলে গ্যাস্ট্রিক এসসিএল কমে যাবে। এন্ট্রাল গ্যাস্ট্রেক্টমি করার সাথে সাথে আমরা আরো একটা জিনিস করি, সেটা হলো ট্রাঙ্কাল ভেগোটমি। বর্তমানে ট্রাঙ্কাল ভেগোটমি করা হয় না, হাইলি সিলেক্টিভ ভেগোটমি করা হয়। হাইলি সিলেক্টিভ ভেগোটমি মানে হলো ভেগাস নার্ভের যেই ব্রাঞ্চগুলো স্টোমাকের এসসিএল প্রোডিউসিং সেলগুলোকে সাপ্লাই দেয় তাদেরকে কেটে ফেলা, এটাকে বলা হয় হাইলি সিলেক্টিভ ভেগোটমি। আমরা এই কথাগুলো নিয়ে বলবো। হাইলি সিলেক্টিভ ভেগোটমি করা মানে কি? ফিউয়ার কমপ্লিকেশন, ভেগোটমির কমপ্লিকেশন গুলো কম। এই ভেগোটমি যখন কম করে দেওয়া হয় তখন প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন কমে যায় প্যারাইটাল সেলের প্রতি। প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন কমে গেলেও গ্যাস্ট্রিক সেল কমে যায়, এইভাবে হেল্প হয়। আশা করি এ পর্যন্ত এই কথাটুকু বুঝতে পারছেন। আমরা এখন পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমির পুরো জিনিসটা পড়বো এবং তার আদার আউটকাম গুলো সেটা পড়ার চেষ্টা করব। এটা হলো আমাদের স্টোমাক ছিল এবং এটা হলো আমাদের স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, অপারেশনটা দেখছেন কে কে? দেখার কথা সব, অনেকেরই, সবারই দেখার কথা, দেখা উচিত। ঠিক আছে, এটা হলো আমাদের স্মল ইন্টেস্টাইন। তাহলে এটা হলো স্টোমাক, এটা হলো ডিওডেনাম, এটা হলো জেজুনাম। আমরা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করতে যাচ্ছি, তাহলে আমরা কোথা থেকে কোথা কেটে ফেলবো? এতটুকু থেকে এতটুকু কেটে ফেলবো। তাহলে এতটুকু কেটে ফেললে দিলে আমাদের থাকবে ডিউডেনামের প্রক্সিমাল পোর্শন, আমাদের এখান থেকে চলে যাচ্ছে পাইলোরিক স্ফিংটার এবং অ্যান্ট্রাল পার্ট। অ্যান্ট্রাল পার্টে যেটা দেখা যায় গ্যাস্ট্রিন প্রোডিউসিং সেল থাকে,
তাহলে এটা পেপটিক আলসার ডিজিজ হিল হতে সুবিধা হবে। আর যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয় তাহলে তো এটা স্ট্রাকচারাল ডিফেক্ট ছিল, সেটা ট্রিটমেন্ট হিসেবে আমরা দিতে পারবো। দ্যাটস ওয়াই পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি কিসের ট্রিটমেন্ট এটা আমরা বলতে পারি। এটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ট্রিটমেন্ট, সেটা হলো রিফ্র্যাক্টরি পেপটিক আলসার ডিজিজেরও ট্রিটমেন্ট। আমরা তাহলে এটাকে কেটে দিলে আমাকে তো কন্টিনিউটি ম্যানেজ করতে, মানে ঠিক রাখতে হবে। কন্টিনিউটিটাকে আমরা কিভাবে মেনটেন করব? তাহলে এখন স্টোমাকের এই পোর্শনটুকু আছে, আমরা বাকিটুকু কেটে ফেলে দিছি। ডিউডেনাম, এটা হলো সেই ডিউডেনাম, এটা হলো ডিউডেনামের ফোর্থ পার্ট। ডিউডেনামকে আমরা এটার সাথে অ্যাটাচ করব না, আমরা এটাকে অ্যাটাচ করব জেজুনামের সাথে। ছবিটা ভালো হলো না। আমরা এটাকে অ্যাটাচ করব জেজুনামের সাথে, ঠিক আছে? এইখানে আমরা অ্যাটাচ করে দিলাম, আমি এটা দিয়ে অ্যাটাচ বুঝাচ্ছি। তাহলে অ্যাটাচ করলাম কার সাথে? জেজুনামের সাথে। তাহলে এখন স্টোমাকের কন্টেন্ট গুলো স্টোমাক হয়ে জেজুনাম হয়ে চলে আসবে। স্টোমাকের কন্টেন্ট স্টোমাক হয়ে জেজুনাম হয়ে চলে আসবে। এই জন্য আমরা এটাকে বলতেছি গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এই গ্যাস্ট্রোজেজুনোস্টমি হওয়ার কারণটা কি? 1 নম্বর কারণ হলো জেজুনাম মোবাইল। জেজুনাম হলো মোবাইল পার্ট, দ্যাটস ওয়াই জেজুনামকে টাইনে হিস্টে স্টোমাকের কাছে নিয়ে যাওয়া যায়। ডিউডেনামকে টেনে হিস্টে স্টোমাকের কাছে নিয়ে যাওয়া যায় না। যখন আমি স্টোমাকটাকে ছোট করে ফেলছি তখন এটাকে টাইনে আপনি এই জায়গায় নিতে পারবেন না, কারণ স্টোমাকের সেকেন্ড পার্ট রেট্রোপেরিটোনিয়াল। স্টোমাকের সেকেন্ড পার্টটা কি? রেট্রোপেরিটোনিয়াল। স্টোমাকের সেকেন্ড পার্ট যদি রেট্রোপেরিটোনিয়াল হয় তাহলে এটা ফিক্সড উইথ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে এটাকে আপনি টেনে এখানে নিতে পারবেন না। তাহলে 1 নম্বর কারণ হলো জেজুনাম হলো মোবাইল। 2 নম্বর কারণ হলো এটার মাধ্যমে আমরা বাইপাস করতেছি ডিউডেনামকে। বাইপাসিং ডিউডেনাম। ডিউডেনামকে যদি আমরা বাইপাস করি তাহলে ডিউডেনাল আলসার হিল হওয়ার সুযোগ পাবে। ডিউডেনাল আলসার হিলিং এর সুযোগ পাবে। আচ্ছা, ডিউডেনামের কোনো ইম্পর্টেন্ট কন্টেন্ট এখানে আসতে পারবে? হ্যাঁ, পারবে না কেন? ডিউডেনামে ওপেন হয়েছে কি? কমন বাইল ডাক্ট। ডিউডেনামে ওপেন হয়েছে কি? প্যানক্রিয়াটিক ডাক্ট। তাদের কন্টেন্ট গুলো আবার এদিকে ঠিকই আসতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে কন্টিনিউশন হয়েছে জেজুনামের সাথে স্টোমাকের, এই কন্টিনিউশন হলে কোনো সমস্যা নাই। আমাদের বাইল এবং প্যানক্রিয়াটিক যে জুস সেটা আমরা এইখানে এই কাজটা পাবো। সো বাইল প্লাস প্যানক্রিয়াটিক সিক্রেশন, প্যানক্রিয়াটিক এনজাইম, এটা আমরা পেয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই। এটা আমরা জেজুনামে পেয়ে যাচ্ছি, তো কোনোই সমস্যা নাই। তাহলে তাহলে আমরা সবাই করে ফেলি না কেন? ধীরে ধীরে সুস্থ মানুষকে সমস্যা আছে কিছু। তাহলে এখন আমরা সেই সমস্যাগুলো পড়া শুরু করি, আসেন। 1 নম্বর সমস্যা ডাম্পিং সিনড্রোম, সবাই জানে। যেটা মানুষ কম জানে সেটা আগে বলি। 1 নম্বর সমস্যা, উই আর বাইপাসিং দ্য ডিউডেনাম। উই আর বাইপাসিং দ্য ডিউডেনাম। আমরা যখন ডিউডেনামকে বাইপাস করব তাহলে আমরা আয়রন অ্যাবজর্পশন করার সাইটটাকে বাইপাস করব। আমরা জানি আয়রন অ্যাবজর্পশন হয় ডিউডেনামে। আয়রন অ্যাবজর্পশন হয় কোথায়? আয়রন অ্যাবজর্পশন হয় ডিউডেনামে। তাহলে গ্যাস্ট্রোজেজুনোস্টমির মাধ্যমে আপনি ডিউডেনামকে বাইপাস করতেছেন, তার মানে আপনার আয়রন অ্যাবজর্পশন হওয়ার পরিমাণ কমে গেছে। এই পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার চান্স অনেক বেশি। আমরা জানি আয়রন অ্যাবজর্পশন হবে কিভাবে। আয়রন অ্যাবজর্পশন হওয়ার মধ্যে একটা মজার ব্যাপার আছে, আমরা যেগুলো ফেরিক ফর্মের আয়রন খাই, এই ফেরিক ফর্মের আয়রন গুলোকে ফেরাস ফর্মে যদি আমরা নিতে পারি, এটাকে বলা হয় অক্সিডেশন। ফেরিক ফর্মটা অ্যাবজর্পশন হয় না, এটা নন অ্যাবজর্বেবল। আর এটা হলো অ্যাবজর্বেবল, এটা ভালো অ্যাবজর্পশন হয়। এই অক্সিডেশনটা করতে যে হেল্প করে সে হলো অ্যাসিডিটি, অ্যাসিড।
এটা এক্সপ্লেন করে কেন অ্যাসকর্বিক অ্যাসিডের সাথে যদি আপনি আয়রন খান তাহলে সেটা অ্যাবজর্পশন ভালো হবে। আপনি যেহেতু পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করতেছেন, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি অ্যান্ড ভেগোটমি, এত কথার না লিখে আমি সরাসরি এটা লিখে দিচ্ছি যে HCl কম। গ্যাস্ট্রিক HCl যেহেতু কম তাহলে আয়রনের অক্সিডেশন কম। গ্যাস্ট্রিক HCl যেহেতু কম তাহলে আয়রনের অক্সিডেশন কম। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি ফলোড বাই গ্যাস্ট্রোজেজুনোস্টমি, তাহলে আমরা করে ফেলতেছি ডিউডেনাম বাইপাস। এই দুইটা মেকানিজমে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। তারপরে কথা যেটা জানতে হবে, ডাম্পিং সিনড্রোম জিনিসটা কি জানতেই হবে। ডাম্পিং সিনড্রোম, যখন আমরা পেশেন্টের গ্যাস্ট্রোজেজুনোস্টমি করলাম, গ্যাস্ট্রোজেজুনোস্টমিতে আমরা দেখলাম এই হলো তার ডিউডেনাম। ডিউডেনামের এই প্রক্সিমাল অংশটাকে কিন্তু আমরা আবার ব্লান্ট করে দিতে হবে। ডিউডেনামকে কেটে ফেলছেন, এটাকে আবার সুচার দিয়ে বন্ধ করে দিতে হবে। এটা হলো সেই জেজুনাম, এটা হলো সেই জেজুনাম। তাহলে আমরা যখন এই গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করি, তখন তার পাইলোরিক স্ফিংটার নেই, নো পাইলোরিক স্ফিংটার। যখন তার পাইলোরিক স্ফিংটার থাকবে না তখন তার গ্যাস্ট্রিক এমটিং বেশি, তখন তার গ্যাস্ট্রিক এমটিং বেশি। এই গ্যাস্ট্রিক এমটিং বেশি হয়ে যাওয়ার কারণে, র্যাপিডলি হওয়ার কারণে আমরা কিছু সিমটম পাবো, সেটাই হলো ডাম্পিং সিনড্রোম। সেটার জন্য আমরা কি পাবো? ডাম্পিং সিনড্রোম পাবো। কিভাবে সেটা? গ্যাস্ট্রিক এমটিং যখন বেশি হবে তাহলে ফুড ডাইজেশন হওয়ার আগে স্মল ইন্টেস্টাইনে চলে আসতেছে, ভালোভাবে ডাইজেশন হওয়ার আগে সেটা ইন্টেস্টাইনে চলে আসতেছে, ডাইলুট হওয়ার আগে ইন্টেস্টাইনে চলে আসতেছে। এন্টার্স ইনটু স্মল ইন্টেস্টাইন বিফোর ডাইলুশন। তাহলে সে ডাইলুশন হওয়ার আগে স্মল ইন্টেস্টাইনে চলে আসতেছে। ডাইলুশন হওয়ার আগে স্মল ইন্টেস্টাইনে চলে আসা মানে কি? আমরা পাচ্ছি হাইপারটোনিক কন্টেন্ট ইন দ্য স্মল ইন্টেস্টাইন, হাইপারটোনিক ফুড কন্টেন্ট অথবা হাইপারটোনিক কন্টেন্ট বলে দিচ্ছি, হাইপারটোনিক কন্টেন্ট ইন স্মল ইন্টেস্টাইন। আমরা স্মল ইন্টেস্টাইন সম্পর্কে একটা জিনিস জানি, এখানে ওয়াটার অ্যাবজর্পশন হয় প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। অর্থাৎ এটা যদি আমাদের স্মল ইন্টেস্টাইন হয়, ওয়াটার এদিক থেকে এদিকে যায়, ওয়াটার এদিক থেকে এদিকে যায়, এটা প্যাসিভ ট্রান্সপোর্ট। এবং ওয়াটারের এই প্যাসিভ ট্রান্সপোর্ট হলো অসমোসিস। অসমোসিস মানে হলো যেদিকে অসমোটিক পার্টিকল সেদিকে ওয়াটার ড্র হবে, যেদিকে অসমোলারিটি বেশি ওয়াটার সেদিকে ড্র হবে। তাহলে নর্মালি আমাদের এই জায়গায় থাকে ডাইলুটেড কন্টেন্ট, ডিক্রিজ অসমোলারিটি, আর সেলের ভেতরে থাকে বেশি অসমোলারিটি, এভাবে অ্যাবজর্পশন হয়। কিন্তু এখন ডাম্পিং সিনড্রোমের কারণে এখানে হাইপার অসমোলার কন্টেন্ট চলে আসছে। হাইপার অসমোলার কন্টেন্ট এখানে চলে আসার কারণে ওয়াটার তো এখান থেকে এখানে যাবেই না, বরং ওয়াটার আরো সে ড্র করবে। এই যে সে ওয়াটার গুলো ড্র করতেছে, বডির কোথা থেকে এই ওয়াটার গুলো ড্র করবে? ECF থেকে। তাহলে এই হাইপার অসমোটিক কন্টেন্ট গুলো যখন এখানে আসবে তখন সে ওয়াটার ড্র করবে উইদিন স্মল ইন্টেস্টাইন, ওয়াটার ড্রয়িং। এই ওয়াটার গুলো ড্র করে কোথা থেকে? ফ্রম ECF। তখন আপনি একটা সিমটম পাবেন, সিমটমটা হবে হাইপোভলিমিক সিমটম। হাইপোভলিমিক সিমটমটা কিরকম হবে? ডিজিনেস হবে, প্যালপিটেশন। কারণ কি? হার্ট রেট বেড়ে যাবে, ব্লাড প্রেশার ফল করবে, এই জন্য ডিজিনেস, হার্ট রেট বেড়ে যাবে, দ্যাটস ওয়াই প্যালপিটেশন। তাহলে খাবার খাওয়ার একটু পরে যদি আপনি ডিজিনেস হয়, প্যালপিটেশন হয়, সোয়েটিং। কেন সোয়েটিং হবে?
ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে সিম্প্যাথেটিক আউটপুট বেড়ে যাবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে আপনি সোয়েটিং পাবেন, পালপিটেশন পাবেন, ট্রেমর পাবেন। এই কন্ডিশন গুলোকে আমরা বলবো ডাম্পিং সিনড্রোম। এই ডাম্পিং সিনড্রোমে ট্রিটমেন্ট কি দিব আমরা? এই ডাম্পিং সিনড্রোমে ট্রিটমেন্ট দিব, তাহলে এত বেশি করে খায়েন না, অল্প করে খান। তাহলে স্মল প্লাস ফ্রিকুয়েন্ট। আবার একেবারে অল্প খেলে তো মারা যাবে, তাহলে বারবার খেতে হবে, অল্প অল্প করে বারবার খাবেন। তাহলে ডাম্পিং সিনড্রোম একটা কমপ্লিকেশন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একটা কমপ্লিকেশন। আর একটা কমপ্লিকেশন কি, এখন তো আর ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে আলসার হবে না, এখন আলসার হবে গ্যাস্ট্রোজেজুনোস্টমি স্টোমাতে। গ্যাস্ট্রোজেজুনোস্টমি স্টোমাল আলসারেশন, এখানে আলসার হবে। দেখি বুদ্ধি কার আছে। এই স্টোমাল আলসারেশনে কোথায় আলসার হবে, গ্যাস্ট্রিক পার্টে নাকি জেজুনাল পার্টে? স্টোমাক কি বলে, এই স্টোমাল আলসারেশনটা কোথায় হবে, গ্যাস্ট্রিক পার্টে নাকি জেজুনাল পার্টে? জেজুনাল পার্টে। কেন? কারণ স্টোমাকের প্রোটেকশন আছে, জেজুনামের প্রোটেকশন নেই। সহজ হিসাব, জেজুনামের প্রোটেকশন আছে, ওর প্রোটেকশন নেই। এখন আমরা পড়বো ভ্যাগোটমি। যখন ভ্যাগোটমি আবিষ্কার হয়েছিল তখন করা হতো ট্রাঙ্কাল ভ্যাগোটমি। ট্রাঙ্কাল ভেগোটমি অর্থাৎ ভেগাস নার্ভের একেবারে ট্রাঙ্ক কেটে ফেলে দেওয়া। ভেগাস নার্ভ যখন অ্যাবডোমিনাল ওয়ালে ঢুকে তখন দুইটা ট্রাঙ্ক আছে, একটা হলো অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, পিছন দিকে যেটা সেটা হলো পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। এই ভেগাস নার্ভ গুলো জিআইটি তে আসার পরে অনেক জায়গায় সাপ্লাই দেয়, লাইক সে গল ব্লাডারকে সাপ্লাই দিবে, সে জিআইটির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিবে। জিআইটি সে প্যারাসিম্পেথেটিক সাপ্লাইয়ের সাথে আমরা জানি মর্টিলিটির সম্পর্ক আছে। ট্রাঙ্কাল ভেগোটমি যখন আমরা করলাম তখন দেখলাম তার কমপ্লিকেশন অনেক বেশি, অনেক বেশি কমপ্লিকেশন। ট্রাঙ্কাল ভেগোটমি করার আমাদের একটাই উদ্দেশ্য ছিল, অ্যাসিটাইল কোলিন কমে যাবে, অ্যাসিটাইল কোলিন কমে গেলে গ্যাস্ট্রিক এইচসিএল সিক্রেশন কমে যাবে। অ্যাসিটাইল কোলিন কমে যাবে, অ্যাসিটাইল কোলিন কমে গেলে, অ্যাসিটাইল কোলিন কমে গেলে গ্যাস্ট্রিক এইচসিএল কমে যাবে। ঠিক আছে, এটা ছিল আমাদের উদ্দেশ্য, কিন্তু কমপ্লিকেশন তো অনেক বেশি। কি কি কমপ্লিকেশন বলেন না? গল ব্লাডার মোটিলিটি কমে যাওয়া, গল ব্লাডার মোটিলিটি কমে যাওয়া, তাহলে গল স্টোন। ইন্টেস্টাইনের মোটিলিটি কমে যাওয়া। আচ্ছা, ইন্টেস্টাইনের মোটিলিটি না কমে আমরা গ্যাস্ট্রিক মোটিলিটি, স্টোমাকের মোটিলিটি যদি কমে যায় তাহলে আর্লি স্যাটাইটি। হ্যাঁ, এটা একটা কথা। এখান থেকে আরো একটা কথা আছে, স্টোমাকে রিসেপটিভ রিল্যাক্সেশন বলতে একটা ফিজিওলজিক্যাল টার্ম আছে। রিসেপটিভ রিল্যাক্সেশন বলতে একটা ফিজিওলজিক্যাল টার্ম আছে। স্টোমাক অনেক খাবার রাখতে পারে, কিন্তু আসলে কিন্তু তার সাইজটা ছোট। কিন্তু কিভাবে সে রাখে, যখন এখানে খাবার আসে কিছুটা ডিস্টেনশন হয়, সেই সিগন্যালটা ক্যারি করে নিয়ে যায় ভেগাস নার্ভ। ভালো সিগন্যাল তো, খাবার পাইছে, ভালো সিগন্যাল, ক্রেনিয়াল নার্ভ 10। ভেগাস নার্ভ পুনরায় আরো একটা রিফ্লেক্স দিয়ে তাকে ওয়ালটাকে রিল্যাক্স করে দেয়, এটাকে বলা হয় ভেগোভেগাল রিফ্লেক্স। এই ভেগোভেগাল রিফ্লেক্স মানে কি, রিসেপটিভ রিল্যাক্সেশন। আপনি খাবার দিবেন, খাবার দেওয়ার কারণে স্টোমাকের ওয়ালটা আরো বেশি রিল্যাক্স হবে। আরো বেশি রিল্যাক্স হলে কি করতে পারবে, সে আরো বেশি খাবার নিতে পারবে উইদাউট ইনক্রিজিং দ্য ইন্টারলুমিনাল প্রেশার। সে অনেক খাবার নিতে পারবে কিন্তু তার লুমিনাল প্রেশার বাড়বে না। স্টোমাকের ভেতরের ফুড কন্টেন্ট আসতেছে বাট প্রেশার বাড়তেছে না, রিল্যাক্স হয়ে যাচ্ছে। আরো দেন, হ্যাঁ নেন, সমস্যা নাই, আরো দেন, হ্যাঁ আরে দেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? লাইক দিস। সো এই রিসেপটিভ রিল্যাক্সেশনটা নষ্ট হয়ে যাবে কখন, যদি তার ট্রাঙ্কাল ভেগোটমি করা হয়। তাহলে মোটিলিটি নষ্ট হয়ে যাচ্ছে, রিসেপটিভ রিল্যাক্সেশন নষ্ট হয়ে যাচ্ছে, গল ব্লাডার স্টোন হচ্ছে, দেয়ার আর সো মেনি কমপ্লিকেশন। এর জন্য সার্জারি অ্যাডভান্স হয়ে গেল। আমরা তখন শুরু করলাম হাইলি সিলেক্টিভ ভেগোটমি করার। হাইলি সিলেক্টিভ ভেগোটমি মানে হলো ভেগাস নার্ভে যেই যেই ব্রাঞ্চ গুলো প্যারাটাল সেলকে সাপ্লাই দিচ্ছে আমরা শুধু তাদেরকে কেটে ফেলবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ট্রাঙ্কাল ভেগোটমি, হাইলি সিলেক্টিভ ভেগোটমি নিয়ে এর বাইরে কোনো কোশ্চেন কেউ পাবেন না আশা করি। আমাদের স্টোমাকে ডিজঅর্ডার মোস্ট প্রবাবলি সবকিছু শেষ। একটা জিনিস বাকি আছে, সেটা বলে বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস।
সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস। ম্যাস্টোসাইটোসিস না কি সাইটোসিস, অর্থাৎ মাস্ট সেলের প্রলিফারেশন, ম্যাস্টোসাইটোসিস সম্ভবত প্রলিফারেশন। ইনক্রিজ এ মাস্ট সেল প্রলিফারেশন বোন ম্যারো থেকে শুরু হতে পারে। মিউটেশনটার নাম জানতে হবে, কোন মিউটেশনের জন্য এটা হয়। সেটা হলো KIT মিউটেশন। মাস্ট সেলের প্রলিফারেশন যখন বেশি হয় এটাকে আমরা বলবো সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস। এই সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস হলে এই পেশেন্টের হিস্টামিনের হাইপার সিক্রেশন হবে। হিস্টামিন হাইপার সিক্রেশন। হিস্টামিনের সিক্রেশন যখন অনেক বেশি হবে তখন আমরা কি কি জিনিস পাবো? তাহলে হিস্টামিন ইনডিউসড HCl রিলিজ, হিস্টামিন ইনডিউসড, আমি ভুল লিখে ফেললাম, যার হিস্টামিন বেশি সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডে, তো তাহলে হিস্টামিন ইনডিউসড HCl রিলিজ বেশি, এটা হলো হিস্টামিনের H2 রিসেপ্টর। তাহলে পেশেন্টের পাবো PUD। হিস্টামিন ব্রঙ্কোস্পাজম করতে পারে, তাহলে ব্রঙ্কোস্পাজমের কারণে আমরা পাবো ডিজনিয়া। এক্সামিনেশন করলে আপনারা বলবেন হুইজিং। ঠিক আছে, আমাকে একটু সময় দেন, কয়েক সেকেন্ড জাস্ট, একটা মেসেজ, একটা টেক্সট দেওয়া লাগবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি পেপটিক আলসার ডিজিজ, আমরা পাচ্ছি হুইজিং, আর কি পাওয়া যাবে হিস্টামিনের জন্য? হিস্টামিন ভ্যাসোডাইলেশন করতে পারে। হিস্টামিন যখন ভ্যাসোডাইলেশন করবে, সে যদি কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন করে, কিউটেনিয়াস ভ্যাসোডাইলেশন করলে আমরা পাবো ফ্লাশিং, এটা কি রেডনেস, ফ্লাশিং রেডনেস। সিস্টেমিক সার্কুলেশনে যখন ভ্যাসোডাইলেশন করবে তখন তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, তার বিপি কমে যাবে, আমরা পাবো বিপি কম, হাইপোটেনশন, হার্ট রেট বেশি। হিস্টামিন স্কিনে আরেকটা ফাইন্ডিং করতে পারে, সেটা হলো আর্টিকেরিয়া, আর্টিকেরিয়াল স্কিন লেশন। ঠিক আছে, অর্থাৎ স্কিনও তার কিছু ফাইন্ডিং থাকবে। মজার ব্যাপার হলো আমরা কার্সিনাট সিনড্রোম থেকে এটাকে আলাদা করব কি করে? আমরা যখন পড়বো কার্সিনাট সিনড্রোম, সেটার মধ্যে হুইজ থাকবে, সেটার মধ্যেও ডায়রিয়া, সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিসও হতে পারে। গ্যাস্ট্রিক HCl যদি সিক্রেশন খুব বেশি বেড়ে যায় তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম ডিসফাংশনের মাধ্যমেও তাও ডায়রিয়া হতে পারে। তাহলে হুইজিং, GI আপসেট, ফ্লাশিং, কার্সিনাট সিনড্রোম আমরা পাবো। সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিসেও হুইজিং পাবো, GI সিমটম পাবো, ফ্লাশিং পাবো। দুইটাকে আলাদা করবো কি করে? এনিওয়ান? না, হয় নাই, ওইটা কার্সিনাট সিনড্রোমে পেতে পারি। দুইটাকে আলাদা করার জন্য স্কিন ফাইন্ডিং। কার্সিনাট সিনড্রোমে স্কিনে কোনো আর্টিকেরিয়াল র্যাশ পাওয়া যাবে না, কিন্তু সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস আমরা স্কিনে র্যাশ পাবো। কার্সিনাট সিনড্রোমের সিমটম গুলো মোস্ট লাইকলি এপিসোডিক হবে। দুইটাতে এপিসোডিক হতে পারে, আমার খেয়াল নাই এপিসোডিক দিয়ে আলাদা করা যাবে কিনা জানি না ভাই। একটা জিনিস দিয়ে আলাদা করা যাবে, সেটা হলো স্কিন ফাইন্ডিং, স্কিনে র্যাশ। ফ্লাশিং এক জিনিস আর র্যাশ আরেক জিনিস, আর্টিকেরিয়াল র্যাশ পাওয়া যাবে, তখন আমরা এটাকে বলবো সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা থাকার কথা না।
সো আজকে আমরা অনেকগুলো ডিজিজ কভার করছি, সবাই এটা পড়ে ফেলবেন। আগামীকালকে আমরা স্মল ইন্টেস্টাইনের ডিজিজ গুলো কভার করব, অর্থাৎ এই পেজটা কভার করব, এই পেজটা কভার করব এবং এই পেজটা, মিনিমাম 3-4টা পেজ কালকে কভার করব, ঠিক আছে? 4টা পেজ কভার করা যাবে বলে মনে হচ্ছে, দেখা যাক কটা কভার করতে পারি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, পড়াশোনা করবেন। আজকে লেকচার আমাদের এই পর্যন্ত। ঠিক একই সময় আগামীকালকে লেকচার হবে, একই সময় অথবা আধা ঘন্টা আগে।